আজ পর্যন্ত আমার এখানে যে যে এজেন্সিসরা কাজ করেছে আমরা তাদেরকে টপকে কোনোদিন কাজ করিনি। মানে সেটা আমি নাম করেই বলতে পারি, যাদবদা বলো, আমাদের ব্র্যান্ড টু পিপল সৌরভ বলো, ত্রিদীপ দের ইভেন্ট ম্যানেজার আছে, মাইন্ড শাফট আছে, এই যারা যারা আমাদের সাথে কাজ করে, তারপরে স্ট্রেট লাইন আছে, অনেকেই আছে। নমস্কার, আমি অর্পণ, আর আপনারা দেখছেন দ্য ক্যালকাটা ব্রিজ নিবেদিত পুজোর পাঁচফোড়ন। আজকে আমাদের সাথে আমরা পেয়ে গেছি উত্তর কলকাতার অন্যতম পরিচিত পুজো সংগঠক দমদম পার্ক ভারত চক্রের প্রতীকদাকে। প্রতীকদা, পুজোর পাঁচফোড়নে তোমায় স্বাগত। নমস্কার, একদম, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রতীকদা, বর্তমানে এই পরিবর্তিত পুজোর হাওয়ায় কেমন আছো? আমরা ভালোই আছি, মানে as such পরিবর্তিত পুজো হাওয়ার মধ্যে আমাদের কোনো চেঞ্জেস নেই, কারণ আমাদের ক্লাবের মধ্যে কোনো এরকম রাজনৈতিক কোনো তকমা ছিল না। আর আমাদের পুজোটা মোস্টলি যেহেতু লোকালিটি বেসড পুজো, তো এখানকার পাড়ার সব লোকেরাই ইনভলভ থাকে। তো অবভিয়াসলি প্রশাসনের যে সময় যে থাকে তাকে সেই সম্মানটা আমরা জানাই, এবং তারাও আমাদের পুজোতে আসে সেরকমভাবে, যেরকম পরম্পরা অনুযায়ী। কারণ আমাদের পুজো তো আজকে প্রায় 25 বছর, এটা 26 বছর হবে। তো এই 26 বছর, মানে 26 বছরটা নিয়ে 3টে সরকারের আন্ডারে পুজো থাকবে সরকার। তো সেই হিসাব করে সেই যেই সময় যেই মানে প্রশাসনিক পদে যারা থাকে, তাদেরকে সাথে রেখেই আমাদের পুজোটা করা হয়। এবং যেহেতু আমরা পুজো করি, আমাদের সবসময় প্রশাসন থেকে সবসময়, মানে আজকে যেহেতু 25 বছর ধরে আমরা সবসময় তাদের পাশে পেয়েছি, এবং আগামী দিনেও আমরা খুব আশাবাদী তারা খুব ভালোভাবেই আমাদের পাশে থাকবে। আচ্ছা প্রতীকদা, গত বছর 25 বছর পার করেছে, এবং গত বছরের সেলিব্রেশন তো সবাই দেখেছে। 25 থেকে 26, তো মানে এইবারে কিরকম ভাবনা? কারণ ধরো একদিকে চিন্তা কলকাতার পুজোর, যেটা যে রাস্তা বন্ধ করে পুজো করা যাবে কিনা, এবং তোমাদের যে পুজোর যে লোকেশন সেটা তো একদম ওরকমই জায়গা। তো সেখান থেকে কি মনে হচ্ছে যে 25-এর পর 26 একটা তো হেডেক থাকে যে 25-এ একটা প্রচুর বাজেট ফ্লো বাড়ে, 26-এ অনেকে সেই ক্ষেত্রে একটু হাতটা চাপে, এক। আর দুই, যে এই রাস্তার উপরে যে পুজোটা, এই পুরো বিষয়টা নিয়ে কিভাবে তোমরা ইয়ে করছো? দেখো, প্রথমত তোমার প্রথম প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে 25 বছর, প্রত্যেকটা 25 ইয়ার্স, সেটা 25 বছর হোক, 50 বছর হোক, 75 বছর হোক, 100 বছর হোক, প্রত্যেকটা ক্লাবের কাছে একটা মাইলস্টোন ইয়ার থাকে। তো 25 বছরের পুজোটা আমরা যেরকম করতে পেরেছি, মানে বিলিভ মি, একটা তো দমদম পার্ক ভারত চক্র সবাই জানে যে কর্পোরেট স্পন্সরশিপ প্রচুর আসে, কিন্তু সেই হিসেব করেই পুজোটা হয়। কিন্তু ক্লাবের মেম্বার্সরা, ছোট থেকে বয়স্ক, যারা পেনশনিয়ার পার্সন রয়ে, পাড়ার লোকরা, মানে তারা দুহাত পরে পাশে দাঁড়িয়েছিল 25 বছর। একটা ভারত চক্রের গর্বের বিষয় 25 বছর, সেই 25 বছরে সেই রকম ভাবে করা হয়েছে। 26 বছর আবার বিগত 24 বছর ধরে যেরকম ভাবে পুজোটা করা হয় সেরকম ভাবে 26 বছরের পুজোটা হবে। অবভিয়াসলি 25 বছর ওয়াজ আ স্পেশাল ড্রাইভ, আবার 50 বছরে গিয়ে আর একটা স্পেশাল ড্রাইভ হবে। ততদিন বেঁচে থাকবো কিনা জানি না, বা পুজো করার ক্ষমতা থাকবে কিনা জানি না। অবশ্যই শারীরিক ভাবে আমার অবভিয়াসলি ভারত চক্রের পুজো হয়ে উঠবে। মানে আমাদের যে গ্রুপটা আছে, আমরা সে সময় কতটা নিজেরা সক্ষম থাকবো কিনা, তো সেই জিনিসটা একটা জিনিস আছে। আর অবভিয়াসলি কলকাতার 80 to 85% কলকাতার রাস্তায় হয়। কলকাতার দুর্গাপুজোকে আমরা বলি দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল। তো স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল, মানে দুর্গাপুজো, তার সাথে তার ফেস্টিভিটিটাকে তুলে ধরা, যেটা আজকে অনেকটা থিমের থ্রু দিয়ে দারুণ দারুণ ক্রিয়েশনস আমরা দেখতে পারি। কলকাতার দুর্গাপুজো যে রাস্তায় না হয়, তাহলে তো 85% পুজো বন্ধ হয়ে গেল। তাহলে কলকাতার পুজো আর ওয়ার্ল্ডস গ্রেট আর্ট ফেস্টিভ্যাল থাকবে না, আর প্রত্যেকটা পাড়ায় দেখে পুজো অন্ধকার হয়ে থাকবে। ঠিক আছে, কারণ আজকে পুজোর যে উন্মাদনা, পুজোয় যে মানুষের সমাগম, রাত জেগে ঠাকুর দেখা, প্যান্ডেল দেখা, এর সাথে অ্যান্সেলারি ইন্ডাস্ট্রিজ, ইকোনমি বুস্ট আপ, সব কিন্তু এই থিম এবং তার ক্রিয়েশন। এটা অবভিয়াসলি তার মধ্যে
পুজোর যে অঙ্গটা সেটাও প্রত্যেকটা ক্লাব মেনে চলে। আমাদের দন্দপাল ভারত চক্র তো স্পেশালি মেনে চলে, কারণ আমাদের প্রতি বছর কুমারী পুজো হয়। প্রত্যেকটা রিচুয়ালস দুর্গাপুজোর আমাদের নিষ্ঠাভাবে মানা হয়, এবং পুরো পাড়া একসাথে একত্রিত হয়, একসাথে খাওয়া দাওয়া সবকিছু করা হয়। যেরকম একটা পুজোর আহ, থাকে অষ্টমীর ভোগ, নবমী, সন্ধি পুজো, কুমারী পুজো, সবকিছু মেনে সেই রীতি রেওয়াজ, সিঁদুর খেলা, সবকিছু মেনেই সুন্দর করে পুজো করা হয়। তো আমার মনে হয় আমরা ভীষণভাবে আশাবাদী যে নতুন সরকার এবং আহ, মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলোই স্টেটমেন্ট দিয়েছে, যেগুলো রিলসের থ্রু দিয়ে, সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে আমরা দেখতে পেরেছি, যেখানে উনি পুজোটাকে খুব ভালোভাবে হওয়ার কথা সবসময় বলেছেন। এবং অনেক পজিটিভ স্টেপস উনি নিয়েছেন পুজোর ব্যাপারে, যেগুলো আমার মনে হচ্ছে এইটা নিয়ে কোনো মানে কলকাতার পুজো লোকেদের ভাবার কোনো বিষয়ই না। আমার মনে হয় সব জায়গাতেই তারা সবসময় বলে এসছে, কম বেশি স্তরে যে হয় কথা হয়। এবং আপনারা জানেন আমাদের ফোরামের যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয়েছিল, সেখানেও কিছু হ্যাঁ, বর্তমান সরকারের মন্ত্রী ছিল, এসেছিল। তারাও সেখানে পুজো নিয়ে প্রচন্ড রকম পজিটিভ বার্তা দিয়েছে। তো এরপরে কারোর আর কোনো অ্যাম্বিগুইটি থাকার দরকার নেই। প্রতীকদা, তোমার কথায় তুমি যে কর্পোরেট ব্র্যান্ডিং এবং কর্পোরেট স্পন্সরশিপের কথা বললে, মানে আমরা সবাই জানি যে তুমি নিজে বহু বছর কর্পোরেট ব্র্যান্ডিং এর সাথে সরাসরি যুক্ত ছিলে। তো এই বছর দাঁড়িয়ে, মানে এই বছরের এই এখনো অব্দি যে অবস্থা, তাতে দুর্গাপুজোর যারা সংগঠক তারা একটা চিন্তায় আছে যে কর্পোরেট স্পন্সর বা কর্পোরেট ব্র্যান্ডিং কি হবে। তো এইটা তুমি কিভাবে দেখছো? দেখো, আমি নিজে বিং 26 ইয়ার্স কর্পোরেটে ছিলাম, তোমরা সবাই জানো, ভালো জায়গাতেই ছিলাম, ভালো পজিশনেই ছিলাম। এবং আমার ফ্রেন্ড সার্কেলরাও আজকে কর্পোরেটের, আমার স্কুল ফ্রেন্ডস বলো, এমবিএ ফ্রেন্ডস বলো, তারা প্রত্যেকেই কর্পোরেটের কোথাও না কোথাও, কেউ মার্কম হেড, কেউ ন্যাশনাল হেড, কেউ রিজনাল হেড আছে। সবার সাথে রেগুলার কথাই। দেখো, কর্পোরেট স্পন্সরশিপস কিন্তু রিলেশন বেসিসে হয়, সারা বছর রিলেশন, তোমার পুজো তুমি কিভাবে প্রজেক্ট করলে সেই রকম। এবছর কলকাতার দুর্গাপূজা আমি তোমাকে বলছি কর্পোরেট অ্যাঙ্গেল থেকে খুব ভালো হবে। ইট উইল বি বেটার দ্যান এক্সপেক্টেড। কারণ হচ্ছে অলরেডি আমরা তার মেসেজ পাওয়া শুরু করেছি, প্রচুর লোকজন কল করতে। ইউ ওন্ট বিলিভ, আজকে জুন মাস, একটা কর্পোরেট আমাদের সাথে অলরেডি এগ্রিমেন্ট করতে চেয়েছিল। আমি লাস্ট উইকে আমি নিজে কিছু মেডিকেল এমার্জেন্সি পারপাসে আটকে গেছিলাম, হয়তো সামনের উইকে সে এসে এগ্রিমেন্টও করে যাবে। সো কর্পোরেট রেসপন্সিবিলিটি ভেরি বিগ। ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুর্গাপুজো ইজ এত বড় একটা ভাস্ট এরিয়া। দুর্গাপুজোয় যে কোনো কর্পোরেটের কাছে মানুষের রিচ খুব ইজিলি হয়ে যায়। ফ্রম আ মার্কেটিং পয়েন্ট অফ ভিউ আমরা বলি হচ্ছে পার আইবল কস্ট দুর্গাপুজোয় সব থেকে কম হয়। তার কারণ হচ্ছে আমরা যে দুর্গাপুজোর খরচাটা করি, যে কোনো কর্পোরেট খরচা করে, তার এগেনস্টে কত লোক দেখলো সেটা, এবং তার ইম্প্যাক্ট, সরাসরি ইম্প্যাক্টটা অনেক বেশি পজিটিভ থাকে। তাই জন্য দুর্গাপুজোয় কর্পোরেটসরা আরো বেশি করে ইন্টারেস্টেড হবে। সেকেন্ড, আমার মনে হয় যে স্পেশালি দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ বেসড কোম্পানিজ এবছর আরো বেশি করে আসবে। এবং ট্রেন্ড যেরকম দুর্গাপুজো যেরকম গ্লোবালাইজেশনের দিকে যাচ্ছে, কর্পোরেটসরাও কিন্তু এর সাথে যুক্তে চাইছে, কারণ তাদেরও তো ব্র্যান্ড ইকুইটিটা সেই রকম ভাবে প্লেস হয়। আরেকটা জিনিস হচ্ছে, সবসময় কর্পোরেটসরা একটা 360 ডিগ্রি ভিজুয়াল করতে চায়। মানে ধরো আজ এই কলকাতার দুর্গাপুজো আমাদের ফোরামের পয়েন্ট অফ ভিউ থেকে ধরি, নর্থ, সাউথ, ইস্ট, বেহালা, কসবা, এই জোন, তারাও কিন্তু 360 ভাবেই সেই স্পেন্ডটা করতে চাই, যাতে পুরো জায়গাটাকে আমরা কভার করতে পারি। তো আমার মনে হয় দিস উইল বি আ ভেরি ভেরি গুড ইয়ার ফর কলকাতার দুর্গাপুজো। শুধু হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে যেহেতু ইলেকশন প্রসিডিয়ার্স, সরকার বদল, কিন্তু
তাও যে টাইমটা আছে, যে 3 মাস আর টাইম আছে, এই 3 মাসে দেখবেন ম্যাসিভ ইম্প্যাক্ট ইন কলকাতা দুর্গাপুজো ফ্রম কর্পোরেট অ্যাঙ্গেল। এটা আমার কাছে খুব পজিটিভ ফিল হচ্ছে অলরেডি। মানে যে ধরনের অ্যাটলিস্ট আমার ভারত চক্রের পুজোর সম্বন্ধে এনকোয়ারি আসতে শুরু করেছে, ইট ইজ শোয়িং আ ভেরি পজিটিভ ইন্ডিকেশন। প্রতীকদা, মানে আমাদের বিগত যে এপিসোডস গুলো ছিল হুম। সেখানে প্রচুর মানুষের একটা জিনিসই কমেন্ট ছিল, একটা জিনিসই জিজ্ঞাসা ছিল যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে বড় পুজো বা বড় নাম বা ধরো বড় মাথারা যেখানে যুক্ত, সেইখানে প্রচুর বেশি স্পন্সর বা প্রচুর বেশি ব্র্যান্ডিং বা প্রচুর বেশি কর্পোরেটের আনাগোনা। তুলনামূলক ছোট পুজো বা মাঝারি পুজোতে সেই অর্থে কর্পোরেট ব্র্যান্ডিংটা অনেকটা তুলনামূলক কম। তো এবার তোমার কি মনে হয় যে সরকারের এই পালা বদলের সঙ্গে সঙ্গে ওই বিষয়টা কি চেঞ্জ হবে নাকি? না, আমি না এইখানটা একটু ডিফার করতে চাই। দেখো আমাদের, আমি অন্যের এক্সাম্পল তুলে বলতে পারবো না, কিন্তু আমি আমার নিজের এক্সাম্পল দিচ্ছি। দমদমপাল ভারত চক্রের পুজো শুরু হয়েছে 2001-এ। তোমরা সবাই জানো দমদমপাল ভারত চক্রের পুজোর সাথে কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো সরাসরি কোনো বছরই যুক্ত না, ঠিক আছে? এবার ব্র্যান্ডিং তুলতে গেলে না মানুষের মধ্যে সেই ইচ্ছাটা থাকতে হবে, কেউ এসে দিয়ে নেয়। আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি। আমি সিমেন্সে চাকরি করতাম 2001। আমি গাড়ি চালিয়ে বাড়ি থেকে কসবা পর্যন্ত যেতাম, যতগুলো এজেন্সির হোর্ডিং দেখতাম আমি সেই এজেন্সিস গুলোকে ফোন করতাম। আমি 3 বছর তাদের কাছে গেছি, 2001, 2, 3, কেউ আমাকে ব্র্যান্ডিং দেয়নি। 2004 সালে একটি সংস্থা যার নাম ইউনিক আউটডোর, শিবাজিদা আমরা সবাই জানি, বলল তুই 3 বছর ধরে আসছিস, আচ্ছা একটি কোম্পানি ওভারহেড গেট করতে হবে যশোর রোডে, 70 ফুটে। যশোরে তখন ওভারহেড গেট হতো না। পাড়ায় এসে সবাই ক্লাবের বললাম, বললাম এটা একটা অপরচুনিটি, যদি আমরা করতে পারি একটা ব্রেক হবে। বিশ্বাস করবে না, হোল পাড়া সেদিকে রাত্রিবেলায় জেগে যশোর রোড আমরা গার্ড দিলাম, মানে ট্রাফিকিং আমরা কন্ট্রোল করলাম পুলিশকে সাথে নিয়ে, এবং তার মধ্যে দিয়ে গেটটা উঠলো। পরের দিন সকালবেলায় ওই কোম্পানির লোকরা এসে দেখে স্টান্ড হয়ে গেল যে এটা পসিবল হয়। সেখান থেকে রিলেশন ক্রিয়েট হয়ে গেল, সেই সংস্থাটার সাথে সাথে থাকতো। আরেকটি নামকরা ঠান্ডা পানীয় কোম্পানি, তারা প্রথম বছর যখন ভারত চক্রে আসলো আমাদেরকে একটা স্টলের জন্য 5,000 টাকা দিয়েছিল, তাও একটা স্পেশাল রেফারেন্সে, কর্পোরেট রেফারেন্সে। তারা প্রথম দিতে চাইছিল না, সেই তাদের কোম্পানি কারো রেফারেন্সে তার ফার্স্ট স্টল দিল। আজকে লাস্ট 20 ইয়ার্স ধরে তারা দমদমপাল ভারত চক্র মনোপলি নিয়ে রাখে। তো তোমার কতটা ইচ্ছে, তুমি কতটা এফর্ট দেবে, তার সাথে সাথে তো তোমার পুজোর কি স্ট্যান্ড পয়েন্ট, তোমার পুজোয় কত ভিড়, এগুলো তো ম্যাটার করবে, কিন্তু তোমাকে তো তোমার ইন্টারেস্টটাকে গ্রো করতে হবে। তুমি যদি ভাবো যে আমাকে প্লেটে বসে কেউ খাবার সাজিয়ে দেবে, সেটা হয় না। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু গেট দ্যাট। আমরা আমাদের নিজেদের পকেটের পয়সা খরচা করে, আমরা যখন ট্যুরে যেতাম তার একটা দিন এক্সট্রা থেকে নিজেদের পকেটে পয়সা খরচা করে দিল্লি বোম্বেতে অফিসেস গুলোতে যেতাম, ব্যাঙ্গালোর অফিসেস গুলোতে যেতাম। পুজো বড় করতে গেলে অনেক স্যাক্রিফাইসেস দরকার আছে, ফ্যামিলির স্যাক্রিফাইসটা করতে হয়েছে। কখনো দেখিনি যে পকেটে পয়সাটা কোথা থেকে যাবে, কেন ক্লাবের জন্য এক্সট্রা খরচা হবে। শুধু আমি না, আমাদের ক্লাবের অনেকেই তাই করে। এই জায়গাটা, এই ভালোবাসাটা না আসলে কোনোদিন হবে না। এই ভালোবাসাটা যদি না আসে, তুমি কোনোদিন এই পুজোকে বড় করতে পারবে না। পুজোর জন্য তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আজকে আমি যখন চাকরি করতাম, আমার মানে 26 সবাই জানতো যে আমি পুজো পাগল। আমি বলতাম 365 ডেজে 10 দিন বাদ দিয়ে তোমরা 350 দিন 24 ঘন্টা খাটিয়ে নাও, আমরা খাটতে রাজি আছি, কিন্তু এই 10 দিন ছুটি দিতেই হবে, নাহলে পুজো সামলাবে কি। এই রকম হচ্ছে ব্যাপার। তো এই ভালোবাসা, এই ওনারশিপ, এই ফিলিং, লোকে কি বললো না ভেবে, পরিবার কি বললো না ভেবে, অবভিয়াসলি পরিবার সাপোর্ট করে, নাহলে তুমি করতে পারবে না কখনোই। আমার মা একদম পুজো পাগল ছিলেন, মানে ভালোবাসতেন। আমার ওয়াইফ সেরকম ভাবে সাপোর্ট করে, মেয়ে সেরকম ভাবে সাপোর্ট করে, সবাই মিলে আমাদের ক্লাব একটা পরিবারের মতন। সেখানে প্রত্যেকটা
ছেলে, সিনিয়রসরা, মহিলারা সবাই সবাই মানে সবাই উই ওয়ার্ক অ্যাজ এ ইউনিট। তাই জন্য আমি তোমাকে বললাম না, পালা বদলে আমাদের কোনো অসুবিধা নেই, কেন আমাদের একটা ইউনিট একসাথে মিলে কাজ করি সেই জিনিসটা। সো কর্পোরেট স্পন্সরশিপ আনতে গেলে তোমাকে সারা বছর রিলেশনশিপ রাখতে হবে তাদের সাথে। তুমি তোমার দরকারের সময় তুমি গিয়ে এসে বলবে যে আমাকে স্পন্সরশিপ করে দিন, আর তুমি তোমার সারা বছর মনে রাখবে না। মনে রাখবে না, সারা বছর সম্পর্ক রাখবে না, তোমার পুজোর কোনো প্রজেকশন থাকবে না, তুমি পুজোকে কি করে ইনোভেটিভ আইডিয়া আনতে হবে সেগুলো করবে না, তাহলে হবে না। যারা যারা এই জিনিসটা করেছে তারা তারা সাকসেস হয়েছে। একটা ভাইস ভার্সা রিলেশনশিপ। ভাইস ভার্সা রিলেশনশিপ। আজকে অনেক ছোট পুজো আছে যারা ভালো ভালো ব্র্যান্ডিং ব্র্যান্ডিং পাচ্ছে, তারা উঠে এসছে ছোট পুজো। আমাদের ভারত চক্র তো একটা ছোটই পুজো ছিল, সেখান থেকে আজকে ধরো ইন 25 ইয়ার্স আমরা যেরকম ভাই গ্রো করেছি, স্কেল হ্যাজ অলওয়েজ বিন আপওয়ার্ড। এবং আজকের দিনে এইটুকুনি তো বলতে পারি খুব জোর গলায় যে ভারত চক্র অষ্টমীর দিন ভালোবাসার খাতিরে সে আমাকে স্পন্সরশিপ দিল না নিল, কর্পোরেটের প্রচুর লোকজন ভারত চক্রে তার ফ্যামিলি নিয়ে অষ্টমীর ভোগ খেতে আসে। অনেক কর্পোরেট তাদের সিইওস, তাদের ন্যাশনাল হেডস, ইন্টারন্যাশনাল হেডস কে নিয়ে বলে যে আমরা ভারত চক্রে, বিকজ ওরা আসলে ফিল করে যে এই কমফর্ট লেভেলটা ইন আ কর্পোরেট ওয়েতে তাদের সাথে যেরকম ভাবে প্রেজেন্ট করা, তাদের সাথে যেরকম আপ্যায়ন করা, সেই জিনিসগুলো তারা পায়, তারা সেই বন্ধটা পায়, সেই জিনিসটা। এটা টোটালি রিলেশনশিপ এন্ড হাউ ইউ প্রজেক্টেড। যেমন গত বছর আমরা পুরো স্মার্ট ব্র্যান্ডিং করলাম এলইডি, হ্যাঁ আমরা নিজেরা করেছি, কাউ থ্রু দিয়ে করে নি, নিজেরা। দ্যাট হ্যাজ ক্রিয়েটেড এ হিউজ এফেক্ট। আর তাই জন্য গত বছর একটা হিউজ বাজেট আমরা সেটাকে সার্ভাইভ করতে পেরেছি, একটা টাকা দেনা না। তো এটা এইরকম হচ্ছে, মানে সে ডেডিকেশন থাকতে হবে। মানে ইটস মানে সাকসেস ইজ ক্যান বি 1% ইন্সপিরেশন বাট 99% পার্সপিরেশন। তো ওই ঘামটা ঝরাতে হবে সাকসেসটাকে পেতে গেলে। হ্যাঁ, এই যে তুমি যে বললে যে কর্পোরেটের প্রচুর এজেন্সিজ আছে, এটা তো আমরা জানি যে বর্তমান আমাদের শহরে বা আমাদের রাজ্যে প্রচুর এজেন্সি আছে যারা এই অ্যাডভার্টাইজমেন্ট গুলোকে পুজো কমিটির কাছে নিয়ে আসে বা একটা মধ্যস্থতা ইয়ে করে। তো এরকম প্রচুর এজেন্সিজ আছে যারা লাস্ট কয়েক বছরে তাদের বক্তব্য, তাদের কমপ্লেন্টস যে কোনো না কোনো সময় তারা সেই ব্র্যান্ড বা সেই কোম্পানিকে পুজো কমিটির কাছে নিয়ে গেছে বা পরিচয় করিয়েছে, কিন্তু পরবর্তীকালে বা সময়ের নিয়মে বা সেই কমিটি বা সেই কমিটির মাথারা সেই এজেন্সিকে টপকে ডিরেক্ট সেই কোম্পানির সাথে ব্র্যান্ডিং এর যে বন্ডিংটা সেটা ক্রিয়েট করেছে, তখন সেই এজেন্সিকে ভুলে গেছে। তো এই বিষয়টা কেন হয় বলে তোমার? এবার আমি বলছি, যেমন আমাদের অন্ধপার্ক ভারত চক্রে কয়েকটা এজেন্সি আমাদের সাথে কাজ করে, কিন্তু আমার কিন্তু বেশিরভাগ কাজ কোম্পানির সাথে ডাইরেক্ট হয়, সবাই জানে সেটা। সেটা হয়তো আমার একটা অ্যাডভান্টেজ ছিল, যেহেতু আমার বন্ধু বান্ধবরা, আমি নিজে কর্পোরেটে ছিলাম, সেই হেল্পটা। কিন্তু আজ পর্যন্ত আমার এখানে যে যে এজেন্সিসরা কাজ করেছে, আমরা তাদেরকে টপকে কোনোদিন কাজ করিনি। মানে সেটা আমি নাম করেই বলতে পারি, যাদবদা বলো, আমাদের ব্র্যান্ড টু পিপল সৌর বলো, ত্রিদীপ দের ইভেন্ট ম্যানেজার আছে, মাইন্ড শাফট আছে, এই যারা যারা আমাদের সাথে কাজ করে, তারপরে স্ট্রেট লাইন আছে, অনেকেই আছে যারা কাজ করে। আমরা কোনোদিন তাদেরকে টপকে, কেন আমরা জানি তাদের ক্লায়েন্টস হচ্ছে এরা, তাদের কাছে আমরা পিচ করি না। কিন্তু তাদের বাইরে তুমি ভারত চক্রে আসলে থেকে প্রচুর নতুন কর্পোরেটসরা আসে, সেগুলো কিন্তু আমাদের সব ডাইরেক্ট কন্ট্যাক্টসে হয়। সো আমাদের ক্ষেত্রে আজ পর্যন্ত সেই জিনিসটা হয়নি বলেই 25 বছর ধরে তারা আসছে। আমি জানি যে ইভেন্ট ম্যানেজার আসলে তাদের এটা লাগবে, মাইন্ডসেট আসলে এটা লাগবে, ব্র্যান্ড টু পিপল আসলে তাদের এই জায়গাটা লাগবে, বা যাদবদা আসলে, ক্যাটালিস্ট আসলে এই জায়গাটা লাগবে। তো এই জায়গাটা ধরে, দিস ইজ দ্য পয়েন্ট উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে তুমি কিভাবে লোককে রেসপেক্ট দিচ্ছ। আজকে তোমাকে এটুকুনি বলতে পারি, 25 বছর ধরে এরা বলে প্রত্যেকটা রাত্রিবেলা আসলে তোমাকে কিন্তু 25 বছর ধরেই আমরা পাই। হ্যাঁ, আমরাও যখন ঠাকুর দেখতে আসি রাত 2টোর সময় থাকলেও আমি, আমাদের যে কোর টিম, ববি, কালী, অবিদা, বিভাস, সময় এলেও তোমার দেখা পাওয়া যায়, রাত 2টোর সময় এলেও তোমার দেখা পাওয়া যায়, এটা একদম ফিক্স। সেটা সব সময়, কারণ এরা একটা টাইম করে নেয় যে এই সময় আসছে কিন্তু তুমি থেকো। এটা কি হয়, রিলেশনশিপ হয়ে গেছে, তারাও একটা কমফর্ট জোনে চলে যায়। এবার তুমি যেটা বলছো অনেক সময় হয়, কিন্তু আবার ভাইস ভার্সাও আছে। অনেক এজেন্সিজ আছে যারা কলকাতার দুর্গাপুজোয় জায়গা নেয়,
প্রথমে একটা অ্যাডভান্স ধরিয়ে দেয়, তারপরে কাজ শেষ হয়ে গেল তাদের আর খুঁজে পাওয়া যায় না, পয়সা দেয় না। পয়সা দেয় না। তো তখন কি হয়, পুজো কমিটিস গুলো তো একটা কমপ্লেন করবে। ধরো আমি এক্স কোম্পানি অ্যাড পেলাম, একটা এজেন্সি এসে দিয়ে গেল, বললো 10টা ব্যানার 5,000 টাকা করে, 50,000 টাকা দেবো, 20,000 টাকা অ্যাডভান্স করে চলে গেল, 20,000 টাকা চেকটা এনক্যাশ হলো, ব্যানারটা খুলে 1 মাস পরে 30,000 টাকা নিয়ে নেবে। 30,000 টাকা খোঁজার জন্য কেউ আর ফোন ধরে না, এটা প্রচুর কলকাতার ক্লাব। তো তখন কি হয়, তারা গিয়ে ডাইরেক্টলি কোম্পানির সাথে গিয়ে কথা বলে, এবার কোম্পানির সাথে কথা বলে কোম্পানি বললো আমি তো এজেন্সিকে পেমেন্ট করে দিয়েছি, দেখুন হয়নি, আচ্ছা তাহলে নেক্সট ইয়ার আপনার সাথে আমি ডাইরেক্ট কথা বলবো। সো এই যে এক হাতে কিন্তু তালিটা বাজে না, এজেন্সিস কেও কিন্তু অনেক এজেন্সিস যারা ভালো এজেন্সিস তারা কখনো এই জিনিসটা করে না, দে হ্যাভ আ টাইম পিরিয়ড, একদিন 10 দিন দেরি হলো কিন্তু তারা জানে যে এই পেমেন্টটা আমাকে করে দিতে হবে। তো অনেক নতুন নতুন এজেন্সিস গজায় যারা আসে, কাজ করে, কামাই করলো, তারপরে পুজো কমিটিগুলোকে ভুলে গেল। তো সেই সময় পুজো কমিটির জন্য কে দেখবে? হ্যাঁ, তারা তো ওই টাকাটাকে ধরে তাদের তারা budget করেছে। তারা তো বাজেটটা করেছে, সেই পুজো কমিটিগুলো তো দেনায় পড়ে গেল। তারা তো ক্লাবের 4টে লোকের কাছ থেকে কথা শুনছে, মাওনাদার তার বাড়িতে আসছে, আর্টিস্ট টাকা না পেলে বলবে যে এই পুজো কমিটিটা খারাপ, টাকা দেয়নি। তো সেই লোকটা কথা, সবার পকেটে তো সবসময় পসিবল হয় না যে সবকিছু দিয়ে পুজো করবে, সবারও তো সংসার আছে। তো ওয়ান ওয়ে সবসময় পুজো কমিটির ওপর দেখলে কি করে হবে? পুজো কমিটিকে লোকে ঘা দিয়ে 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 পুজো কমিটিকে আজকে ওই জায়গাটাতে নিয়ে ফেলেছে, এটাই হচ্ছে বক্তব্য। সো দেখো, সবাই ইন্টেনশন থেকে ভালোভাবে পুজোটাকে করা। তো মানে আমরা যখন কখনো জাজ করতে বসবো, সবসময় বোথ এন্ডস শোনাটা সবসময় দরকার। দরকার, তাহলে তোমার কাছে ক্লিয়ার বিট অফ ক্ল্যারিটি হয়ে যাবে। সে হ্যাঁ, এরকম কি না যে কোনো পুজো কমিটি খারাপ করে না, সেরকম আছে, 2-4টে পুজো কমিটি আছে আমাদের কাছেও অনেকে এসে বলে যারা তাদের আহ, প্রাপ্য জিনিসটা পায় না। অনেক যে সময় পুজো কমিটি আছে ব্র্যান্ডিং স্পেস এক জায়গায় দেখালো, আরেক জায়গায় গিয়ে কেউ একটু বেশি দাম দিল। তোমার এথিক্সটাকে ঠিক রাখতে হবে, তাহলেই তোমার রিলেশনশিপ গ্রো করবে। তুমি যার সাথে এথিক্যালি কারেক্ট থাকবে সে কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না। কেউ আসলো বললো যে আরে 3,000 টাকা, ও তো বলেছে 5,000 টাকা দিয়ে দিই, কিন্তু এটা ভাবলো না যে সেই এজেন্সিটা কোম্পানির কাছে ফেস লস হয়ে গেল, কারণ সেই ছবিটা দিয়ে তুললো। কারণ আমি যখন কর্পোরেটে ছিলাম, আমরা তো কোনো এজেন্সিকে কাজ দিতাম, তো তাদেরকে তো আমরা বলে দিতাম যে এই পুজোর এই লোকেশন, এই পুজোর ওই লোকেশন, এখানটায় করতে হবে। প্রতীকদা, লাস্ট 3-4 বছরে কলকাতার দুর্গাপুজো একটা নতুন টার্মের সাথে পরিচয় হয়েছিল, এটা হচ্ছে প্রিভিউ শো। এবং একটা সময় তোমাদের পুজো একটি প্রিভিউ শো এর সাথে যুক্ত ছিল, কিন্তু গত বছর তোমরা নিজেরা করো। তো এই কারুর সাথে করা এবং নিজে করা, হ্যাঁ, এই দুটোর মধ্যে মানে কি ডিফারেন্স তুমি অনুভব করেছো? 1 আর 2, এই বছর আমরা পয়লা পার্বণের সময় দেখেছিলাম যে আর্ট লেন বলে একটি প্রিভিউ শো হওয়ার কথা হয়েছিল, এবং সেখানে প্রচুর পুজো কমিটির সদস্যরা ছিলেন, সংগঠকরা ছিলেন। তো সেই আর্ট লেন বলে যে প্রিভিউ শোটার কথা আমরা শুনেছিলাম, সেটার ভবিষ্যৎ কি এই পরিবর্তনের পরে? দেখো, প্রিভিউ শো আমার মনে হয় ইজ আ ভেরি গুড কনসেপ্ট। তার কারণ হচ্ছে প্রিভিউ শোটা কেন দরকার হয় সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে। অনেক বিদেশি পর্যটকরা যারা কলকাতার দুর্গাপুজোয় দেখতে চায়, তাদের কাছে কলকাতায় ভিড়টা তো একটা ম্যাসিভ ভিড় হয়। তো তুমি যেখানে যাবে বিদেশে, সেখানে কিন্তু মানুষের এরকম ভিড় হয় না। সো তাদের কাছে অনেক সময় ওই যে ফ্রি অ্যাক্সেস, ফ্রিলি দেখাটা অনেকটা সময় একটুখানি সাফোকেটিং টাইপ হয়ে যায়। তারা ভিড়টাকে, হ্যাঁ। উইচ ইজ আ জেনুইন রিজন অফ কনসার্ন। তাই জন্য এটা একটা জিনিস ছিল। সেকেন্ড হচ্ছে অনেক কর্পোরেটস, পিভিআইপিসরা তাদের পুজোর সময়, যারা কলকাতার বাইরে থাকে, তাদের নবরাত্রি থাকে, তাদেরও একটা দেশের নিজেদের কমিটমেন্ট থাকে, তারা চায় যে একটু 1-2 দিন আগে এসে ভালোভাবে দেখে নিতে পারলো। এবং তাতে কি হয়, পুজোর হেল্প হয় ফ্রম আ স্পন্সরশিপ পয়েন্ট অফ ভিউ থেকে, যে পুজোর ডায়নামিক্সটা কি সেটা। কারণ হচ্ছে প্রচুর বাঙালি তারাও কিন্তু অনেক সময় রিকোয়েস্ট করেছিল যে তারা কি হয়, তুমি
365 দিন কাজ করছো, পুজোর সময় তুমি 4-5 দিনের ছুটি পাও, ফ্যামিলি নিয়ে সবাই একটা ঘুরতে যেতে চায় একটুখানি, একটাই পুজোর ছুটি। হ্যাঁ। কিন্তু তারা পুজোর ফ্লেভারটাও নিতে চায় যে আরে প্যান্ডেলটা মিস করে যাব। তো এই সব চিন্তা ভাবনা রেখে কিন্তু এই প্রিভিউ শো কনসেপ্টটা এসেছিল, উইচ ইজ ভেরি গুড। আর প্রিভিউ শোতে কি হয়, মেনলি ঠাকুরের থেকেও আর্টের ব্যাপারটা, কারণ অনেক সময় অনেক জায়গাতে ঠাকুরটা তখন রেডি হয় না। হয় না। তো বেসিক্যালি প্যান্ডেলের আর্কিটেকচারটা দেখতে চায়। এবার তুমি যদি পৃথিবীর যে কোনো জায়গায় যাও, আর্ট কিন্তু সবাই টিকিটিং করেই দেখে। যে কোনো মিউজিয়াম হোক, আর্ট, স্ট্রিট আর্ট হলো, কোনো কিছু হলো, সেটা তুমি যদি কোনো হিন্দু টেম্পলে যাও বা ক্রিশ্চিয়ান এরিয়াতে যাও, মানে আমি হিন্দু টেম্পল বলতে আমি বলছি যে কোনো হিন্দু প্লেসেস লাইক বালি, হ্যাঁ, কাম্বোডিয়া আঙ্কর ওয়াট টেম্পল, এইসব জায়গায় যাও, বা যে কোনো মন্দির, মানে কোনো ইয়েতে যাও, তোমার হয়তো আর্ট গ্যালারিতে যাও, কোনো কিছু ভালো আর্টে ক্রিয়েটিভিটি, যে কোনো আর্ট শোতে যেতে যাও, সেগুলোকে তো সব জায়গাতেই টিকিটিং সিস্টেম আছে। হ্যাঁ, টিকিটিং সিস্টেমটা কিসের জন্য? শুধু প্রিভিউ। পুজো যখন নর্মাল তৈরি শুরু হচ্ছে জনসাধারণের জন্য, হ্যাঁ, যখন উদ্বোধন হয়ে যাচ্ছে তখন তো পুজো, কোনো সেটা সবার জন্য Open. ওপেন থাকছে। তো এই কনসেপ্টে প্রিভিউ শো ছিল, যেটা তারা সিলেক্টেড কয়েকটা পুজোতে যেতে চেয়েছিল। এবার আগে যারা এটা করেছিল, যে সংস্থা মাসার্ট করেছিল, তারা একটা সিলেকশন ক্রাইটেরিয়া রেখেছিল। সেই সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে যারা ফিট করেছিল তাদের নিজেদের ওয়ে অফ তারা সিলেক্ট করেছিল। আমরা নাম দিতাম, আমাদের কাছে প্রপোজাল আসলে আমরা নাম দিতাম। এবার যদি আমরা সিলেক্টেড হতাম, তো আমরা 3 বছর সিলেক্টেড হয়েছিলাম। 4th ইয়ার আমরা নিজে থেকে প্রিভিউ শোটা করি, শুধু আমরা না, আরো দুটো ক্লাব করে। তার কারণ হচ্ছে, যখন সুশান্ত দা আমাদের কাছে ফার্স্ট বললো যে আমি তোমাদের পুজোটা করবো, কিন্তু আমার মনে হয় প্রিভিউ শোটা আমাদের নিজেদের করা উচিত। কেন? সে বলছে যে হিসেবে মানুষ প্রিভিউ শোতে এসছে, সেই হিসেবে হয়তো তার মনে হচ্ছে যে ক্লাবের রেমুনারেশনটা আরো বেশি হওয়া উচিত। তো ক্লাব হয়তো নিজের থেকে করলে হয়তো অনেক খরচা, যেটা সংস্থার কাছে যেত, যার জন্য ক্লাবের অর্থটা কম হয়ে যেত, সেটা হয়তো একটা বাইপাস হয়ে যেতে পারবে, এবং যে ফান্ডটা আসবে ক্লাব ডাইরেক্টলি নিজেদের রাখতে পারবে। হ্যাঁ, নিজেদের কাছে। এবং তাতে আমরা দেখেছিলাম যে একটা হিউজ ডিফারেন্স এসেছিল ফান্ডসে, যেটা আমাদেরকে অনেকটা হেল্প করেছিল বড় পুজো করার জন্য। সো এটা একটা দিক, কিছু পজিটিভ। কিন্তু এই টিকিটিং নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, মানে প্রিভিউ শো এর টিকিটিং নিয়ে তো প্রচুর প্রশ্ন উঠেছে এবং এখনো প্রশ্ন উঠছে। দেখো এইটাকে তোমরা কিভাবে দেখো এবার ব্যাপারটা হচ্ছে, অ্যাকর্ডিং টু সিচুয়েশন যে এরকম ভাবে যাচ্ছে, সেরকম যদি কোথাও এখন এর আমরা যদি আমরা চাইবো আবার 2026-এ প্রিভিউ শো হোক। তার কারণ হচ্ছে, ওইটা যেই ক্লাবরাই থাকুক না কেন, সেটা তাদেরকে অ্যাকচুয়ালি বেনিফিট করছে। সেকেন্ড হচ্ছে, প্রিভিউ শোতে তো এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে প্রিভিউ শোতেই আসতে হবে। যখন প্রিভিউ শো ছিল না, তখন লোকে কি দেখতো? তখন তো নর্মাল পুজো যেগুলো তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী থেকে ঠাকুর দেখতো। আমরা তো বলছি যে তৃতীয়া থেকে যেদিনকে ফর্মাল ওপেনিং হবে, সেদিন থেকে আপনারা সবাই আসুন। এই প্রিভিউ শোটা অনেক সময় বাইরে থেকে যেসব লোকরা আসছে, তারা যদি দেখতে চায়, তাতে কোনো অসুবিধা নেই। আজকে ধরো একটা প্রিভিউ শো এর জন্য, আমি একটা সিম্পল এক্সাম্পল বলছি, একটা প্রিভিউ শোর জন্য টিকিটিং সেল করলো, কিরকম ভাবে সোসাইটি বেনিফিটেড হয়। এক হচ্ছে, তোমার প্রিভিউ শোর সময় তোমার সিকিউরিটি এজেন্সিসকে প্লেস করতে লাগে। ধরো তুমি 6টা বা 8টা সিকিউরিটি গার্ড রাখলে, সেই 8টা লোকের কিন্তু ওই এক্সট্রা পেমেন্ট পেলো। প্রিভিউ শোর সময় কিন্তু ছোট ছোট দোকান আস্তে আস্তে বসতে থাকে, হ্যাঁ, নিজেদের ব্যবসার জন্য। অনেক পাড়ার ফ্যামিলিজরা দোকান দেয়। অনেক পাড়াতে মহিলাদের একটা সমবায় সমিতি আছে, যারা অনেকে হোম কিচেন করে, তারা এক সময় পুজো দেয়। তাদেরও কি হয়, একটা পুজোর সময় তারা বাইরের লোকরা একটুখানি বাঙালি কালচারের কিছু খাবার, একটা প্যান্ডেল হপিং এর সাথে একটু এই জিনিসগুলো আছে। তারপরে প্রিভিউ শো এর আরেকটা জিনিস কি হয়, ধরো তোমার আরো কিছু অ্যান্সিলারি থিংস যেগুলো পুজো রিলেটেড দরকার হয়, সেটা
3 দিন আগে থেকে স্পেন্সটা শুরু হয়ে গেল, সেটা কিন্তু অ্যাজ আ হোল সোসাইটিকে হেল্প করে। প্রিভিউসের বিগেস্ট যেটা হেল্প সেটা হচ্ছে সরকারের কাছে, সেটা হচ্ছে যত তোমার এখানে ফরেন টুরিস্ট আসবে তত তোমার ডলার পশ্চিমবঙ্গ সরকারের কাছে আসবে। তাতে কি হবে, ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে সরকারের কাছে জন্য অনেক বেটার অনেক, হবে। হ্যাঁ। আজকে যদি কেরালা ফর এক্সাম্পল অ্যাজ আ স্টেট তার জিডিপি এত হাই কেন, যেন কেরালাতে প্রত্যেকটা পরিবারে একটা করে লোক বাইরে থাকে, তারা তাদের স্যালারি রেমিটেন্স বাড়িতে পাঠায়, ডলারটাই কনভার্ট হচ্ছে। সো এই ডলার যত তুমি যত আমাদের দেশে যত convert হবে, হ্যাঁ। কনভার্ট হবে সেই স্টেটের জন্য তো খুব ভালো। হ্যাঁ। আজকে দুর্গাপুজো 4% জিডিপি অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা আইআইটি খড়গপুরের স্টাডিজ বলেছে, তোমার আমার স্টাডিজ না, আইআইটি খড়গপুর মতন সংস্থা স্টাডি সেটা বলেছে। তো আমার মনে হয়, এবং নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু এ ব্যাপারে প্রচন্ড পজিটিভ, এবং প্রত্যেকটা, আমি আবার বলছি, প্রত্যেকটা নেতা নেত্রী তারাও কিন্তু খুব ভালোভাবে দুর্গাপুজোর গ্লোবালাইজেশনের কথাই সবসময় বলেছে। বিকজ আমার মনে হয় কুম্ভ মেলা ওয়াজ আ বিগেস্ট এক্সাম্পল, যেটা দেখিয়েছে যে একটা রাজ্যে কি করে একটা হিউজ ইন্ডাস্ট্রি হতে পারে, একটা just উৎসব, একটা উৎসব, একটা regional উৎসব। আর একটা which comes after every 14 মহাকুম্ভ every 14 years, দুর্গাপুজো তো প্রতি বছর আসে। তো why can't this be one of the biggest corridor for West Bengal to get a lot of foreign remittances? তো আমার মনে হয় প্রিভিউ শোটা এই ভিআইপিস এবং এদের জন্য হওয়া উচিত, এবং তারা কখনোই মাইন্ড করছে না যে টিকিট কেটে ঢুকতে। আর আমাদের যারা জনসাধারণ যারা আছে, কলকাতার জনসাধারণ, আবার পুজো প্রেমী মানুষরা, তারা যেরকম তৃতীয়া থেকে নর্মাল প্যান্ডেলটা ওপেনিং হচ্ছে, বা সেখান থেকে যেরকম আমরা দুর্গা পুজোর সবসময় আসবে, সেখানে তো তাদেরকে কাউকে লাইন দিয়ে টিকিট কেটে কোনো কিছু করতে হচ্ছে, আর তাদের লাইনে দাঁড়িয়ে যেরকম ভাবে হয়, এইটুকুনি। তো অ্যাজ আ কনসেপ্ট আমার মনে হয় প্রিভিউ শো ইজ আ ভেরি পজিটিভ কনসেপ্ট, এবং এটা আমার ব্যক্তিগত হয়তো অনুরোধ থাকবে নতুন সরকারের কাছে, যে এটা যদি আমরা আরো ভালোভাবে অর্গানাইজ করতে পারি, আমার মনে হয় মানে ওয়েস্ট বেঙ্গলে দিস ক্যান ওপেন আ নিউ ওয়ে আর্নিং ফর পিপল অর এভরি সেক্টর। মানে ফেস্টিভিটি ইন দ্য ট্রু সেন্স হওয়া যদি করা যায়, শুধু আমি বলছি না, আজকে যারা তোমার ব্লগার্স যারা আছে তাদের কাছেও কিন্তু এটা একটা আর্নিং এর স্কোপ চলে আসবে। আজকে কিন্তু আইটি ইন্ডাস্ট্রির কাছেও এটা একটা আর্নিং এর স্কোপ আসবে। আজকে কিন্তু ট্রাভেল ইন্ডাস্ট্রির কাছে আজকে একটা ট্যুর অপারেটর ইন্ডাস্ট্রির কাছে এটা মানে একটা আর্নিং অপরচুনিটি আসবে, কার ভেন্ডারের কাছে আর্নিং অপরচুনিটি হবে। সো আমরা না সবসময় কোন কয়েনের একটা সাইডকে দেখছি, প্লিজ সি ফ্রম দ্য আদার সাইড। ইফ উই ওয়ান্ট টু গ্রো বেঙ্গল, আমরা যদি আমাদের স্টেটকে আরো ভালো বেটার করতে পারি, অবভিয়াসলি আরো বেটার হবে। তো আমার মনে হয় দিস ইজ অলসো ওয়ান অফ দ্য ওয়ে উইচ ক্যান প্রমোট থিংস, এই জন্য এটা বলা। তো দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে আর্ট লেনের ভবিষ্যৎ। আর্ট লেন, দেখো আর্ট লেন হ্যাজ আ ভেরি পজিটিভ ডিরেকশন অফ দ্য প্রিভিউ শো। মানে আমরা তো, মানে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, এবং যে পুজোগুলো পয়লা পার্বণ থেকে আর্ট লেন যেটা যুক্ত হয়েছিল, সবাই খুব পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আছে। অবভিয়াসলি নতুন সরকার, তারা একটা খুব পজিটিভ অ্যাঙ্গেল নিয়ে আসবে, তাদের সাথে নিশ্চয়ই তারা আলোচনা করবে, করে তার এখনো তো টাইম আছে, যেরকম ভাবে বলবে সেরকম ভাবে আমরা প্রসিড করব। তো আমার মনে হয় উই আর ভেরি হোপফুল দ্যাট দ্য মানে পরিবর্তিত সরকারে আমাদের খুব ভালোই পুজোর জন্য সাপোর্ট আমরা পাবো, এবং প্রিভিউ শো খুব পজিটিভ ভাবেই তারা নেবে। প্রতীকদা, আমাদের আজকের আড্ডার যে শেষ বিষয়টা তোমার থেকে জানার, যে আমরা গত বছর দেখেছি, বা গত বছর 2-3 ধরে যদি বলা যায় খুব ভালো, সেটা দুর্গাপুজোর যে অস্কার, সেই দুর্গাপুজোর অস্কার নিয়ে লাস্ট কয়েক বছরে প্রচুর প্রশ্ন উঠেছে, প্রচুর। এবং লাস্ট ইয়ার আমরা তোমাকেও সেই কোনো না কোনো একটি সংবাদ মাধ্যমে সেই প্রশ্ন তুলতে দেখেছি। হ্যাঁ, তাদের এগেনস্টে স্টেপ নেওয়ার কথাও শুনেছি। নট অনলি তুমি,
আরো অনেক পুজো কমিটিদের কাছেও শুনেছি, এবং একটি পুজো কমিটি অলরেডি স্টেপ নিয়েওছে। হ্যাঁ। তো তোমার কি মনে হয় এই যে স্টেপ নেওয়ার কথাটা যেটা তুমি বলেছিলে, হ্যাঁ, এবং এই দুর্গাপুজোর অস্কার, এদের ভবিষ্যৎটা কি, মানে কি হতে পারে? দেখো, আমি তোমাকে বলছি, কলকাতা শহরের পুজোর উদ্দীপনা সবকিছু ঘিরে কিন্তু ওই দুর্গাপুজো, অস্কার, ঠিক আছে? এবার এত ক্রিয়েটিভিটি কিন্তু ওই অস্কারের জন্য, এটা আমাদেরকে মানতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা পুজো কমিটি কিন্তু আয় করে, নাহলে যদি ওটাই না থাকতো তাহলে হয়তো পুজো জাস্ট পুজোর মতন হতো, লোকে তারপরে ঘুরতে বেরিয়ে যেত। তাহলে কলকাতার, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস বিহাইন্ড, কিছু রিজনস থাকে না, দিস ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস বিহাইন্ড টু মেক কলকাতা দুর্গাপুজো। এটা তো একদম এবার অনস্বীকার্য। একটা ছোট ক্লাব হোক, একটা বড় ক্লাব হোক, সবাই কিন্তু জান প্রাণ দিয়ে ওই অস্কারটার জন্য তাদের সাধ্য মতো করে। আমার পয়েন্ট ছিল হচ্ছে জাজমেন্ট শুড বি ফেয়ার। লাস্ট কয়েক বছর ধরে জাজমেন্ট ফেয়ার হচ্ছে না। ডিজার্ভিং পুজোসরা ফাইনাল রাউন্ডে গিয়ে কেটে যাচ্ছে, ডিজার্ভিং পুজোসরা ফাইনাল রাউন্ডে উঠছে না, উঠছে না। একটা শিল্পীর শ্রেণী, একটা সংস্থা শিল্পীর, তারা ওই অস্কারটাকে একদম নিজেদের প্রপার্টি রাইট করে রেখে দিয়েছে, ঠিক আছে? এই জিনিসটা হতে পারে না। আমরা যখন পরীক্ষায় বসছি, কেউ সবার চোখে হ্যাঁ, যেটা ভালো সে অস্কারটা পাওয়া উচিত। আমার পুজো যদি ভালো না হয়, আমার পুজো পাবে না, মাথা বেঁধে নেবো। যদি আমার পুজো কিন্তু যদি দারুণ হয়, মানে আমাদের ভারত চক্রের পুজো যদি খুব ভালো হয়, তাহলে সে বছর সেটা তাকে দেওয়া উচিত। সেটা শুধু ভারত চক্রের ক্ষেত্রে, এটা প্রত্যেকটা পুজোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হওয়া উচিত। এই জিনিসটা লাস্ট 3-4 বছর ধরে এই স্বচ্ছতাটা হারিয়ে যাচ্ছে। আমরা লাস্ট 3 বছরের মধ্যে 2বার ফাইনালিস্ট, হ্যাঁ, 2বার ফাইনালিস্ট, একবার অনির্বাণদা, একবার সুশান্ত দা। লাস্ট ইয়ার। হ্যাঁ, মানে সবাই বলছে যে তোমাদের পাওয়া উচিত একদম 100%, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি না কেন? অনেক ডিজার্ভিং পুজো কলকাতার পাইনি, অনেক ডিজার্ভিং পুজো কলকাতার, হ্যাঁ, এটা হয়েছে। তো এই জায়গাটা, এই স্বচ্ছতা জায়গাটা, আমি কখনো বলছি না যে অস্কার যেন হয়, অস্কার ভালোভাবে হয়, খুব বড় করে হয়, যা হচ্ছে তার থেকে বেশি বড় করে হোক, কিন্তু তার সিলেকশন প্রসেস, তার জাজমেন্ট প্যানেলের লোকজন, সেটা যেন স্বচ্ছ হয়, সেটা যেন কারোর হাতে না চলে যায়। এইখানটা আমার কোয়েশ্চেন। অস্কারের কোনো দোষ নেই, যে কোম্পানিটা এই অর্গানাইজেশনটা করছে তাদের কোনো দোষ নেই, দে হ্যাভ দ্য রাইট ইন্টেন্ট। তুমি যখন বলছো, আমি নামি করেই বলছি, এশিয়ান পেন্টস হ্যাজ ব্রট কলকাতা's দুর্গা, হ্যাজ গিভেন কলকাতা's দুর্গাপুজো আর ডিফারেন্ট মাইন্ড। হ্যাঁ, এশিয়ান পেন্টস এর কোনো দোষ নেই, কিন্তু তারা যাদেরকে এই কাজটা ইন্টারেস্ট করছে তাদেরকে দেখতে হবে যেন তারা সেটাকে ঠিক করে ফেয়ার ওয়েতে করে, তারা কাউর দ্বারা যাতে হ্যাঁ। পরিচালিত না হয়। পুরোচিত তো ছেড়ে দাও, পরিচালিত না হয়। মানে এটা তো আমরা ধরো শুনতে পাচ্ছি যে ধরো, মানে যে প্যানেলে বা যারা প্যানেল সেট করছে, সে কোথাও না কোথাও দুর্গাপুজোর সাথে ডিরেক্টলি ইনভলভ, বা দুর্গা পুজোয় যখন ইনভলভ থাকছে না, তখন সে সেই প্যানেলের জাজ হয়ে আসার তার মানে একটা আশঙ্কা বাড়ছে। তো এই জিনিসগুলো চলতে থাকলে কি তোমার মনে হয় যে বিষয়টা? দেখো, মানে আমার মনে হয় অনেকগুলো ফোরাম থেকে এটা নিয়ে রেজ করা হয়েছে। ইট ইজ টোটালি প্রপার্টি অফ এশিয়ান পেন্টস, টোটাল ডিসক্রিপশন এশিয়ান পেন্টস এর কাছে। সবাই রেসপেক্ট করে এশিয়ান পেন্টসকে। এশিয়ান পেন্টস আরো সম্মান হচ্ছে একটা লিটারাল অস্কার, যার জন্য সবাই ফাইট করে। দুর্গাপুজো আজকে এই জায়গায় এসছে এশিয়ান পেন্টসের জন্য। অল ক্রেডিট গোজ টু one of the, all credit নাই বলবো, মানে বিগ ক্রেডিট গোজ টু এশিয়ান পেন্টস। কিন্তু their management has to look into this aspect very clearly with a defined policy, with a defined guideline. একদম their corporate, big corporate house, তারা জানে কি করে করতে হয়। ইভেন when they are entrusting এই কাজটা কোনো এজেন্সিকে, তার সাথে তাদের কিন্তু একদম স্ট্রিক্ট গাইডলাইন্স এরকম হওয়া উচিত যে আপনাদের সিলেকশন প্রসেসে, তুমি যেটা বললে, কোনো প্যানেল আর্টিস্ট থাকা উচিত না, বা আর্টিস্টের কোনো লোকজন থাকা উচিত না। একটা স্বচ্ছ ভাবমূর্তি জিনিসটা দিয়ে তৈরি হলে, আই থিঙ্ক again it will come back to its own glory. It is always there with its own glory. It will come back with a bigger glory. এটাই আমরা চেয়েছি। কারণ
সবাই খেটে পুজো করে, হ্যাঁ। সবাই খেটে পুজো করে, কারোর পুজো ছোট কারোর পুজো বড় না, সবার কাছে সবার পুজো বড় এবং সবার কাছে সবার পুজো প্রিয়। যে পুজোটা রিয়েলি ডিজার্ভ করে সেই বছরের সেরা 12 তারপরে সেরা 7 সেটা যেন তার সেটাই হয়, এটাই আমাদের আবেদন, এটাই আমার আবেদন। কেন আমার মনে হয় কলকাতার যত পুজো প্রেমী মানুষ আছে যারা এইটা ভালোবাসে, যেটা নিয়ে উদ্গ্রীব হয়ে থাকে, তাদের সবারই সেই অ্যাপিলটা হওয়া উচিত। আর তোমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমি এশিয়ান পেন্টস ম্যানেজমেন্টের কাছে অ্যাপিলটা করবো যে আপনারা প্লিজ লুক ইনটু দিস অ্যাসপেক্ট ভেরি স্ট্রংলি, ভেরি পজিটিভলি। কলকাতার দুর্গাপুজো আপনাদেরকে প্রচন্ড ভালোবাসে, সম্মান করে। আপনাদের জন্য কলকাতার দুর্গাপুজো আজকে এই জায়গায় এসছে, এইটা যাতে আরো স্বচ্ছতাটা বজায় থাকে এটা আপনারা দেখবেন। দ্যাট ইজ